মহাবীর বিক্রম, দুইটা খালি গাড়ি রাখা হয়েছে যাতে মানুষের দৃষ্টি ওই খালি গাড়ির দিকে যায়, আর মাহফুজ কোন জায়গা দিয়ে পালা যাচ্ছে সেটা যেন টের না পায়। ওনারা কিন্তু প্রকারান্ত একটা স্বীকার করছেন যে মাহফুজরা পালিয়ে বেড়াচ্ছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকে বৈঠক করছে, সেই বৈঠকে ওরা একটা 6 সদস্যের কমিটির কথা প্রথমবারের মতো প্রকাশ করছে, যারা এটার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দিয়েছে। তো পরে জানা গেল যে এই যে 6 জন সদস্য, এই 6 জন সদস্য বেসিক্যালি হলো এই যে ইউনূস সাহেবের পলায়ন প্রক্রিয়াটা কি হবে, কিভাবে তারা পালিয়ে যাবেন, কিভাবে তারা সেফ এক্সিট পাবেন আর কি, সেই প্রক্রিয়া নিয়ে ওরা ব্যস্ত ছিল। তো তারা কিন্তু একটা পলায়ন কমিটিও করছে এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ আজকে দেখে না, যেখানে আসিফ নজরুল বলছে বাংলাদেশের ট্যাগের রাজনীতি শেষ হয়ে গেছে। আরে বাবা, ট্যাগ দেখছোটা কি? ট্যাগ সামনে আসতেছে। আসিফ নজরুল তোমরা, উনি কোথাও পালিয়েও কিন্তু এই ট্যাগ থেকে রেহাই পাবে না। কোথায় যাবে? পৃথিবীর কোন প্রান্তে যাবে? যে প্রান্তেই যাক তাকে কিন্তু ওই যে ভারতের 26 লক্ষ ভারতীয়রা কিন্তু তারা তাড়া করবে, খুঁজবে যে তুমি আমাদেরকে খুঁজে বাইর করলা, বিতাড়িত করলো না, এখন তোমার আমরা খুঁজি। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এরা কিন্তু তাকে তাড়া করবে, তারা খুঁজে বেড়াবে। কিন্তু তথ্য উপদেষ্টা বেচারা খুব অসহায় হয়ে গেছেন। তাকে বিদেশে বাংলাদেশের যে কনসুলার অফিস বা হাই কমিশন আছেন, তারাও তাকে সঠিক তথ্য দিচ্ছেন বলে মনে হচ্ছে না। নাহলে এরকম আয়োজনে তিনি হয়তো যেতেন না, যে এরকম একটা ঘটনা ঘটবে, তিনি আক্রান্ত হবেন, এটা দুঃখজনক। একই সঙ্গে গতকালকে আরো ঘটনা ঘটছে। আজকে দেখলাম একটা ভিডিও, লন্ডনে যে ব্রিটিশ বাংলাদেশের যে প্রেস মিনিস্টার আছেন, যিনি একসময় বিবিসি বাংলায় কাজ করতেন, আর বলেছেন তিনি আক্রান্ত হয়েছেন, তাকে উদ্দেশ্য করে লোকজন অকথ্য গালাগাল করছে। সব মিলিয়ে আপনি যদি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ বিপুল, ধন্যবাদ আপনার দর্শকদেরকে যারা দেখছেন। প্রথমত হলো যে এই জিনিসটা, কতগুলো জিনিসের আমার মনে হয় বেসিক জিনিস আমরা আলোচনার মাঝখানে আনতে পারি, মানে সাধারণ ধরেন মুখরোচক কোনো কিছু নাই করে। সেটা হলো যে মাহফুজ সাহেব কেন যুক্তরাজ্য সফরে গেছেন। তো বাংলাদেশ হাই কমিশনার বাংলাদেশের একজন তথ্য উপদেষ্টাকে কেন আমন্ত্রণ জানাচ্ছে? তাকে তো অন্যরা আমন্ত্রণ জানানোর কথা। সেই আমন্ত্রণের বাংলাদেশ হাই কমিশন সে তাকে সকল সহযোগিতা দেবে, এটা হলো স্বাভাবিক। এটা হলো নর্মাল একটা ইয়ে, যে বাংলাদেশ থেকে কোনো সরকারি কর্মকর্তা যখন বিদেশে যাবেন, অন্য সব আমন্ত্রণ সেগুলো ফ্যাসিলিটেট করবেন, তাকে সহায়তা করবেন হলো হাই কমিশন। কিন্তু অ্যাকর্ডিং টু তার ইয়েটা, আমাদের স্ট্যাটাসটা যদি ডক্টর যে প্রেস মিনিস্টারের স্ট্যাটাস দেখেন, উনি কি বলছেন? উনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনের 2টো অনুষ্ঠানে অংশ নেয়। প্রথমত হলো যে আয়োজনটা কারা করছে? আয়োজনটা করছে হলো আমাদের হাই কমিশন। তো সব মিলে প্রথমত হলো হাই কমিশন একজন তথ্য উপদেষ্টাকে আমন্ত্রণ করে নিয়ে যায়। আমি জানি না বাংলাদেশের কত টাকা আছে, যে বাংলাদেশ হাই কমিশনের কত মানে বিত্তবান হাই কমিশনার, যে সে বাংলাদেশ থেকে উপদেষ্টাকে ভাড়া করে নিয়ে গিয়ে একটা অনুষ্ঠান করতেছে। মানে কেন হাই কমিশন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা কেন একজনের বক্তৃতা শোনার জন্য হাই কমিশনের, এবং তাকে আবার হাই কমিশন আমন্ত্রণ দিয়ে নিয়েছে। এটা কিন্তু হাই কমিশনেরই ইয়ের মধ্যে আছে যে তাকে হাই কমিশন আমন্ত্রণ করে নিয়ে গেছে। এটা হাই কমিশনের ইয়েতেই আছে, ওয়েবসাইটেই আছে। আপনি যদি দেখেন হাই কমিশনের ওখানেই পাবেন যে উপদেষ্টা মাহফুজকে কিন্তু হাই কমিশন দাওয়াত। কথা হলো একজন উপদেষ্টাকে কেন দাওয়াত করে নেওয়া? আমাদের নিউ ইয়র্কেও একই ঘটনা আমি শুনেছি। নিউ ইয়র্কেও কিন্তু তাকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে দাওয়াত করলে বিদেশিরা দাওয়াত করবে, তাকে দাওয়াত করলে সোয়াজ দাওয়াত করার কথা, তাকে দাওয়াত করলে স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ মানে আফ্রিকান ওরা দাওয়াত করার কথা। তা না, কিন্তু একদমই বোগাস কথাবার্তা। এই ওয়াশিংটন নিউ ইয়র্কও কিন্তু গেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের আমন্ত্রণে, আবার এইখানেও গেছেন যুক্তরাজ্য দূতাবাসের আমন্ত্রণ, হাই কমিশনের আমন্ত্রণে। আমি বুঝি না এটা কিভাবে সম্ভব যে আমাদের প্রধান উপদেষ্টাকে দাওয়াত করলেন আমাদের হাই কমিশন, সেখানে প্রধান উপদেষ্টা হাজির হবে। আমাদের উপদেষ্টাদের দাওয়াত করা, হাই কমিশন তো দাওয়াত করবে বিদেশিদেরকে। বাংলাদেশকে বিদেশিদের কাছে পরিচিত করে তোলা, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো, বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বাড়ানো, বাংলাদেশে এইসব বাড়ানোর জন্য সেগুলো। কিন্তু এখান থেকে দাওয়াত দিয়ে নিয়ে যায় ওনারা প্রোগ্রাম করছেন হলো জুলাই অভ্যুত্থানে আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এর। সে ধরেন ওনাদের কথাটা ওনার যদি ওনার না আমাদেরকে সোয়াসি আমন্ত্রণ করবে, আরে ভাই সোয়াস তো আফ্রিকান ওরিয়েন্টাল স্টাডিজ এর জন্য একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট বা কলেজ, ইউনিভার্সিটি লন্ডনের একটা কলেজ ইনস্টিটিউট। তো তারা কেন বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে আলোচনা করবে? এটা কি দরকার? আমি এটা বুঝি না।
একই রকম ঘটনা ঘটানো হয়েছে কিন্তু ইয়াতে কি বলে অস্ট্রেলিয়াতে একটা ঘটনা ঘটানো হয়েছে। সেখানেও কিন্তু এরকম ইউনুস সেন্টারের মাধ্যমে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। সেখানেও এই যে এই অভ্যুত্থানের সাফল্য অভ্যুত্থানে ওখানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যানবেরাতে প্রোগ্রাম করা হয়েছে। সেখানেও কিন্তু একই রকম তারা অর্গানাইজ করে, তারা বলছে। ওখানে কিন্তু ঝগড়াঝাটিও হয়েছে যে অভ্যুত্থান কেন বলছে। ওরা 15-20 জন মানুষ থাকে, নিজেরা অর্গানাইজ করে, নিজেরা পতাকা লাগায়, নিজে করে, নিজেরা এগুলো করে। বাংলাদেশ এখন কথা হচ্ছে যে হ্যাঁ করতে পারেন, কিন্তু বাংলাদেশটাকে খাটো করছেন কেন? মাহফুজ আলম যখন মাহফুজ আলমকে দেশের বাইরে গেলে তাকে তাড়া করতেছে, সে মাহফুজ আলমকে আপনার দাওয়াত করতে হবে কেন? অন্য কাউকে তো আপনার। আর কথা হলো আমাদের হাইকমিশন কেন হাইকমিশন দাওয়াত করে? হাইকমিশন তো দাওয়াত করার কথা বিদেশিদেরকে, তারা আলোচনা করবে বাংলাদেশ। আরেকটা হলো যে এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করলো, এটা ফাইন্যান্স কে করেছে? দেখেন বাংলাদেশের টাকা কিন্তু খরচ করা হয়েছে। তো রাষ্ট্র এগুলো করবে কিনা, করা উচিত কিনা, এবং রাষ্ট্র এগুলো করে রাষ্ট্রের জন্য দুর্নাম বই আনবে কিনা? কারণ এটা তো প্রুভড যে মাহফুজকে কোথাও দেখলে মানুষ রাগ হচ্ছে। এখন আমি দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের প্রেস মিনিস্টার তার চেয়ে বেশি উদ্বিগ্ন হলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রেস। উনি এক বিশাল ফেসবুক লাইভ দিয়েছেন। সেই ফেসবুক লাইভে উনি কি বলছেন? উনি বলছেন পশ্চিমা দেশগুলোতে এরকম সুবিধা আছে, আপনি কি বলে প্রতিবাদ করতে পারেন, আপনি এই করতে পারেন, আপনি ওই করতে পারেন। তো সামনে নাকি ইউনূস সাহেবও যাবেন, সেই সময় নাকি এরকম প্রতিবাদ হওয়ার কথা। এটা নাকি স্বাভাবিক ব্যাপার, এবং ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তাইলে তার মানেটা কি? আপনাদের কথা অনুযায়ী যে বাইরে মানুষ প্রতিবাদ করতে পারে, করছে, বাংলাদেশে প্রতিবাদ করতে পারছে না, এই জন্য বাংলাদেশের মানুষের মুখ আটকায় ধরে রাখছেন, এই জন্য প্রতিবাদ করতে পারতেছে না, এই তো? তাহলে বাংলাদেশেও কিন্তু যদি এরকম উন্মুক্ত থাকতো পশ্চিমা দেশের মতো, সরি, তাহলে মানুষ প্রতিবাদ করতো। এখন যুক্তরাজ্যে প্রতিবাদ করার সুযোগ হয়েছে, ওনাদের কথা অনুসারে যুক্তরাজ্যে প্রতিবাদ করার সুযোগ আছে, সেখানে প্রতিবাদ করেছে মানুষ। এবং উপদেষ্টা মাহফুজ যদি বাংলাদেশেও প্রকাশ্যে বেরোয় কোথাও, সেখানেও ধাওয়া খাবে। আপনি আরেকটা জিনিস দেখেন, শুধু মাহফুজ কিন্তু বিভিন্ন জায়গায় যায় ধাওয়া খেচ্ছে, আর অন্যান্য উপদেষ্টারা কিন্তু এখন আর বিদেশ যাচ্ছে না। জানা যাচ্ছে না, কারণ বাংলাদেশে ওনাদেরকে ধাওয়া দেওয়া যাচ্ছে না, ওনারা বাংলাদেশে নিরাপদে আছে। দেশের বাইরে ওনারা নিরাপদ না। দেশের বাইরে গেলে ওনারা ধাওয়া খেতে পারেন, এই ভয়ে কিন্তু ওনারা দেশের বাইরে যায় না। এই মাহফুজ বারবার সাহস করে যায়, ডিম খাচ্ছে, এই খাচ্ছে, সেই খাচ্ছে। তারপরে দেখেন আরো একটা ব্যাপার, আপনি যদি আমাদের এই যে প্রেস মিনিস্টার বা প্রেসের, এদের কাজটা কি? এদের কাজ কি এরকম ফেসবুক লাইভে এসে সাফাই গাওয়া, নাকি ওই উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা, তাই না? গোলাম মুর্তজা যুক্তরাষ্ট্রে বললো, আজকেও গোলাম মুর্তজা বলতেছে মাহফুজের ধারে পাশেও যেতে পারে নাই, মাহফুজ অন্য গাড়িতে করে চলে গেছে, অন্য গাড়িকে হামলা। তার মানে কি? তার মানে ওনারা মাহফুজকে নিয়ে লুকোচুরি করতেছেন, মাহফুজ প্রকাশ্যে আসতে পারতেছে না, মাহফুজ পলাতক জীবন যাপন করতেছে, মাহফুজ পালায় বেড়াচ্ছে পেছনের দরজা। ওনাদের কথা নেই। আমি যদি ওদেরকে কোট করি, ওরা লজ্জিত হবে। দুজনই কিন্তু একই কথা বলছে, না ওনার প্রতি ডিম ছড়া হয়নি। আরে ভাই, ওনার প্রতি ডিম ছড়া হয় নাই, বলতেছে কি জানেন? দুটো গাড়িতে, খালি গাড়িতে ডিম ছড়া হয়েছে। তার মানে কি? আপনার মাহফুজকে পালানোর জন্য আমেরিকান প্রেসিডেন্টরা যেরকম 4-5টা গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে, মানে কোনটাতে উনি আছেন জানা যায় না। এখন মাহফুজের অবস্থাও তাই হয়েছে, বা বাংলাদেশের উপদেষ্টাদের অবস্থা তাই হয়েছে, যে এক্সট্রা 2টা গাড়ি রাখতে হবে। বাংলাদেশের কি বিলাসিতা, এক্সট্রা খালির গাড়ি রাখছে মানুষকে ডাইভার্ট করার জন্য, যে মানুষজন খালি গাড়ির উপরে ডিম মারছে, মাহফুজকে মারতে পারে নাই। এটা একটা বীর ক্রমের কাজ করছে আমাদের হাইকমিশন, মহাবীর বিক্রম। 2টা খালি গাড়ি রাখা হয়েছে যাতে মানুষের দৃষ্টি ওই খালি গাড়ির দিকে যায়, আর মাহফুজ কোন জায়গা দিয়ে পালা যাচ্ছে সেটা যেন টের না পায়। ওনারা কিন্তু প্রকারান্ত একটা স্বীকার করছেন যে মাহফুজরা পালিয়ে বেড়াচ্ছে। দেখেন আপনার এই প্রেস মিনিস্টারের কথা, আজকেও যদি ওনার লাইভটা শোনে, উনি বলবেন যে 2টা খালি গাড়িতে নাকি, ভাই আমাদের কত বিলাসিতা, 2টা খালি গাড়ি আমরা রাখতেছি যাতে সেটাতে ডিম মারা যায় এবং মাহফুজ পালিয়ে যেতে পারে। সেম কিন্তু উনি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বলেছিলেন যে মাহফুজ পেছনের দরজা দিয়ে, ওই গ্যারেজের ভিতর দিয়ে পেছন দিকে চলে গেছে, সামনে দিয়ে। এই যে ইউনূস সাহেবের পলায়ন প্রক্রিয়াটা কি হবে, কিভাবে তারা পালিয়ে যাবেন, কিভাবে তারা সেফ এক্সিট পাবেন আর কি, সেই প্রক্রিয়া নিয়ে ওরা ব্যস্ত ছিল। তো তারা কিন্তু একটা পলায়ন কমিটিও করছে এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আজকে পলায়ন কমিটি করছে, এটা তো হাসির ভাই। আপনি এটা দেখেন নাই? এটা কোনো কথা হইলো? আপনি এটা দেখেন নাই? পলায়ন কমিটি দেখেন নাই? এই যে আমি বলি, তারা একটা
আপনারা তো সব দলের সাথে সংবিধান বাবা বসছিল, মানে ভাইস প্রেসিডেন্ট সাহেব বসছিল, ভাইস চেয়ার সাহেব বসছিল। এখন পূর্ণ চেয়ারম্যান সহ কিন্তু ঐকমত্য কমিশনের এই যে যারা মানে সুশীল প্রতিনিধি যারা আছেন আর কি, হ্যাঁ, জনপ্রতিনিধি ছাড়া যারা ঐকমত্য কমিশন বানিয়েছেন, তারা আজকে আবার ওই যে সেই ইয়ার কাছে কিনা গরিবের পকেট কাটা যে একজন আমাদের প্রধান উপদেষ্টা আছে না, সেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকে বৈঠক করছে। সেই বৈঠকে ওরা একটা 6 সদস্যের কমিটির কথা প্রথমবারের মতো প্রকাশ করছে, যারা এটার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দিয়েছে। তো পরে জানা গেল যে এই যে 6 জন সদস্য, এই 6 জন সদস্য বেসিক্যালি হলো এই যে ইউনূস সাহেবের পলায়ন প্রক্রিয়াটা কি হবে, কিভাবে তারা পালিয়ে যাবেন, কিভাবে তারা সেফ এক্সিট পাবেন আর কি, সেই প্রক্রিয়া নিয়ে ওরা ব্যস্ত ছিল। তো বিমানও রাখতে হবে রেডি করে। না না, সেটা তো আছেই, সেটা থাকবে, সেটা তো আছেই, আপনার চিন্তা করেন না, ওটাও রাখা আছে। হ্যাঁ, দেখেন আজকের মিটিং, যে ঐকমত্য কমিশনের মিটিং এ কারা ছিল, পলায়ন কমিটির কয়েকজন ছিল কিন্তু। দেখেন ঐকমত্য কমিটির মিটিং এর মধ্যে ছিল হলো ধরেন প্রফেসর সাহেব আলী রিয়াজ সাহেব, নাক কাটা আলী রিয়াজ আর লেস কাটা আলী রিয়াজ, যাই বলেন, বিচারপতি মহোদয় দাদুর, ডক্টর ইফতেখারুজ্জামান, এরা কেউ জনগণের কেউ না, এরা জনগণের একটা আইয়ুব, মিস্টার ডক্টর মোহাম্মদ আইয়ুব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। মনির হায়দার আমি জানি না, মনির হায়দার নিশ্চয়ই সাংবাদিকদের সমিতি টমিতিতে ইলেকশন করলে জিতবেন, কিন্তু মনির হায়দার তার এলাকায় জিতবেন কিনা বলতে পারি না। তবে মনিরের প্রতি আমার শুভেচ্ছা রইল, যদি ভবিষ্যতে এই ঐকমত্য কমিশনের মাধ্যমে যদি জনপ্রতিনিধি হিসাবে সংসদে ঢুকতে পারে, আমি তার প্রতি শুভেচ্ছা রইল, কারণ মনির আমাদের অতি পরিচিত এবং পুরনো বন্ধু বা ছোট ভাই, এটা। হ্যাঁ, এখন আসেন পলায়ন কমিটির যে 6 জনের প্রকাশ পেয়েছে, এই প্রথম এই যে এদের চেহারা প্রকাশ পেয়েছে। পলায়ন কমিটির চেয়ারম্যান হলেন ইয়া সাহেব, আমাদের কি বলে ওই যে গরিবের পকেট কারা যে নোবেল পুরস্কার ইয়ে করছে না, সে হাফ নোবেল, এই যে ইয়া সাহেব, হ্যাঁ, ভাইস চেয়ার, পলায়ন কমিটির ভাইস চেয়ারম্যান হলো কিন্তু ওই যে নাক কাটা ইয়ে সংবিধান বাবা। হ্যাঁ, তারপর 4 নম্বর সদস্য হলো ফাউজুল কবির খান, 5 নম্বর সদস্য হলো আসিফ নজরুল, 6 নম্বর না কত 4 নম্বর সদস্য হলো আসিফ নজরুল, হ্যাঁ, আর 5 নম্বর সদস্য সৈয়দা রেজওয়ানা হাসান, আর 6 নম্বর কি জানেন? আরে না, এখন তো প্রকাশ হয়ে গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। হ্যাঁ, না এখন এরা খলিলুর রহমান, এখন ওই যে প্লেনটেন কি বলে প্রধান সমন্বয়ক হলো ইউনূস সাহেব, বাকিরা সমন্বয়ক। তো মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক এবং প্রধান সমন্বয়ক এবং সমন্বয়করা মিলে 6 সদস্যের কমিটিতে এরা জাতীয় পলায়ন করে এরা পালা যাবে। এখন পলায়ন পদ্ধতি কি হবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে, যেখানে বলা হয়েছে, যেখানে বলছে যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানো যাবে না, কোনোভাবে পেছানো যাবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, ওই এক লাইনই সারাক্ষণ বলতেছে। হ্যাঁ, 3টা নাকি ওনাদের জাতি নাকি তাদেরকে 3টা দায়িত্ব দিয়েছে, একটা দিচ্ছে সংস্কার, আরেকটা দিচ্ছে হইলো নির্বাচন, আর বিচার এখন কিন্তু 3 নম্বরে পড়ে গেছে। আগে কিন্তু এনসিপির দাবি কিন্তু 1 নম্বরে ছিল বিচার, তারপর সংস্কার, তারপর হলো নির্বাচন। হ্যাঁ, এখন ওনার 1 নম্বর হয়ে গেছে নির্বাচন, এখন কিন্তু বিচার কিন্তু 3 নম্বরে চলে গেছে। আমি জানি না যে তাজুলের অবস্থা কি, তাজুল এই আজকে এই কি বলে পলায়ন কমিটির মিটিং এর পরে তাজুলের কাছে কি মেসেজ যাবে আমি জানি না। তো তাজুল নিশ্চয়ই এখন ভয় পেয়ে যাবে যে বাবা এটা কি হতে যাচ্ছে, হ্যাঁ, এটা কি ঘটনা ঘটতে যাচ্ছে তারা। তো যাই হোক, আপনি বলতে পারেন যে ইউনূস সাহেব এখন একমাত্র এজেন্ডা হলো ফেব্রুয়ারিতে প্রথম ভাগে, আবার উল্লেখ করে, দেখেন কোট আনকোট করে তিনি বলেন, মানে ইউনূস মিশনের যেটা হয়েছে, যেটা আমরা হাসাহাসি করলাম অনেকক্ষণ, ঐকমত্য কমিশনের যেটা হচ্ছে, ঐকমত্য কমিশন যে আশা এবং ইয়ে নিয়ে আসছিল যে পুরো সংবিধানের খুলনালচে পাল্টে ফেলবেন, পারলে সংবিধান পুনর্লিখন করে, পারলে নতুন সংবিধান লিখুন। আপনি নিশ্চয়ই মনে আছে এই সংবিধান বাবা আইসাই বলছে পর সংবিধান পুনর্লিখন করতে হবে, নাহলে আবার সংবিধান একটা বানাই দেওয়া হবে। কিন্তু সেখান থেকে সরতে এসে এখন কিন্তু উনি ওই যে লেজ কাটা শিয়ালের মতো অবস্থা, এখন উনি আর মুখ লুকায় কোনো মতে আর কি পার পাইতে চান। এখন মাত্র 2টার ব্যাপারে এই বিএনপি সহ অন্যান্য দলগুলো দুই ভাবে সমাধানের পথ দিয়েছে। একটা হলো ইয়ের মাধ্যমে, ইলেকশনের পরে সংসদের মাধ্যমে অঙ্গীকারনামা সেটা লেখা থাকবে, যেগুলো হবে সংবিধানের বিষয় সেগুলো হবে পার্লামেন্টে, আর সংবিধানের বাইরেগুলো এখনকার সরকার করতে পারে। ঠিক আছে, তো
এই হলো আপনার সার্বিক অবস্থা। এখন ইউনূস সাহেব বা এদের অবস্থায় যে কমিটি করছে, এরা এখন এদের পুচ্ছের মধ্যে, লেজের মধ্যে কিন্তু আগুন ধরায় দেওয়া। আপনি জানেন অনেক দুষ্টু পোলাপাইন কিন্তু আবার একজন গায়িকা কিন্তু দুষ্টু পোলাপাইন বলে ডাক দেয় আবার মঞ্চের মধ্যে। আপনি সেটা আমি বলছি না, কিন্তু আপনার দর্শকদের আমি দুষ্টু পোলাপাইন বলছি না, এটা আবার একজন গায়িকা আছেন, উনি কিন্তু আমার দুষ্টু পোলাপাইন বলে ডাক মারে। আমি মাঝে মধ্যে দেখি, গান টান দেখি। তো এখন দুষ্টু পোলাপাইন যেরকম করে কুকুরের লেজের মধ্যে ওই যে ইয়াবাত্তি জ্বালায়, তারাবাতি জ্বালায় দিয়া কুকুরের লেজের মধ্যে বান্ধে জ্বালায় দেয় না, কুকুর দৌড়াইতে থাকে। এখন ইউনূস সাহেবের অবস্থা হয়েছে কিন্তু তাই, তার পুচ্ছের মধ্যে কিন্তু আগুন ধরায় দেওয়া হয়েছে, তারাবাতি জ্বালায় দেওয়া হয়েছে। এখন এই তারাবাতিটা উনি দৌড়াইতেছেন, কোন দিকে যাবেন উনি জানেন না। শুধু ওনার চোখের সামনে একটাই, যে একটা সাগর আছে, যে সাগরের নাম ফেব্রুয়ারি, ওখানে কখন ঝাঁপায় পড়বেন, ঝাঁপায় পড়ে কবে 7-8 কেটে পার হয়ে যাবেন, এটা হলো ওনার উদ্দেশ্য। এখন আমরা আশা করি ওনার উদ্দেশ্য সফল হবে, এবং আমার ধারণা যে এই যে সংবিধান বিষয়ক যা কিছু হচ্ছে, সংবিধান বাবা সহ সবগুলো নিয়ে ফালানোর ব্যবস্থা করতেছে, কাগজপত্র বিএনপি মোটামুটি ফালাই দিছে। তাহলে ভবিষ্যৎ অন্ধকার সংবিধান বাবার। সংবিধান বাবার ভবিষ্যৎ অন্ধকার দেওয়া হবে না। সংবিধান বাবা তো পৃথিবীর কোনো প্রান্তে কোথাও যায় প্রকাশ্যে খাবার খাইতে পারবে কিনা, বা 1 কাপ চা খাইতে পারবে কিনা, বা 1 কাপ কফি খাইতে পারবে কিনা, এটাই আমার এখন সন্দেহ লাগতেছে। পৃথিবীর কোনো প্রান্তে সে একা বসে একটা কফি খেতে পারবে না। উনি যে নেটওয়ার্ক স্পেশালিস্ট, নেটওয়ার্ক কাছে চলে যায়। যতই নেটওয়ার্ক পাহারা দিয়ে রাখুক, বাঙালি হইলো বিচ্ছুর জাতি। হ্যাঁ, বাঙালি এই তার পুচ্ছে যে আগুন ধরা দিচ্ছে না, এই আগুন দেখে না। যেখানে আসিফ নজরুল বলছে বাংলাদেশের ট্যাগের রাজনীতি শেষ হয়ে গেছে, আরে বাবা ট্যাগ দেখছোটা কি? ট্যাগ সামনে আসতেছে। আসিফ নজরুল উনি কোথাও পালিয়েও কিন্তু এই ট্যাগ থেকে রেহাই পাবে না। কোথায় যাবে? পৃথিবীর কোন প্রান্তে যাবে, যে প্রান্তেই যাক, কিন্তু ওই যে ভারতের 26 লক্ষ ভারতীয়রা কিন্তু তারা তাড়া করবে, খুঁজবে যে তুমি আমাদেরকে খুঁজে বাইর করলা, বিতাড়িত করলো না, এখন তোমার আমরা খুঁজি। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এরা কিন্তু তাকে তাড়া করবে, তারা খুঁজে বেড়াবে। কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো, টাকা দিয়ে ডাকসু কিনে ফেলা, কিংবা ডাকসুতে সেম পজিশন হবে, ডাকসুতে এরকম ওই সাধারণ শিক্ষার্থী বেড়ায়, শিবির কিন্তু নাম দেয় নাই, কিন্তু রাজশাহী তো সেম, রাজশাহী তাদের ঘাঁটি, চিরাং তাদের ঘাঁটি, কিন্তু রাজশাহীতে তো তারা শিবির নাম দেয় নাই, তারা অভাবেই সাধারণ শিক্ষার্থী বেড়ে একাধিক ব্যানারে ইলেকশন করবে, যে ব্যানারকে তারা জিতাবে সেই ব্যানারে ঠিকঠাক মতো কাজ করবে, বাকিটা হয়তো টাকার খেলায় আমার ভোট ভাগ হবে। এই যে একটা পরিণতি নিজেরা তৈরি করলো ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাও তো একটা সামনে আপনি জানেন এটাকে এত বড় করে যারা দেখতেছে, আমি কিন্তু এটাকে এত বড় করে দেখি না। যেখানে আসিফ নজরুল বলছে বাংলাদেশের ট্যাগের রাজনীতি শেষ হয়ে গেছে, আরে বাবা ট্যাগ দেখছোটা কি? ট্যাগ সামনে আসতেছে। আসিফ নজরুল উনি কোথাও পালিয়েও কিন্তু এই ট্যাগ থেকে রেহাই পাবে না। কোথায় যাবে? পৃথিবীর কোন প্রান্তে যাবে, যে প্রান্তেই যাক, কিন্তু ওই যে ভারতের 26 লক্ষ ভারতীয়রা কিন্তু তারা তাড়া করবে, খুঁজবে যে তুমি আমাদেরকে খুঁজে বাইর করলা, বিতাড়িত করলো না, এখন তোমার আমরা খুঁজি। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এরা কিন্তু তাকে তাড়া করবে, তারা খুঁজে বেড়াবে। কিন্তু কোথায় যাবেন আপনি? ট্যাগ 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 বলছে, ট্যাগের রাজনীতির ভূমিধস হয়েছে। আরে বাপরে বাপ, নিজের যে ভূমিধস হয়ে বসে আছে সেটার কোনো খবর নাই। নিজে তার পরিবারকে বিপদে ফেলছে সেটা কিন্তু তার খবর নাই। নিজে বিপদে পড়ছে সেটা ঠিক আছে, পরিবারের বিপদে ফেলেছে। খুঁজে বাইর করবে 26 লক্ষ ভারতীয় খুঁজে বের, বাংলাদেশের খুঁজে বাইর করবে না, কিন্তু কোনো দরকার নাই। বাংলাদেশের কেন খুঁজবে? এইটা আদিলুর রহমানকে খুঁজে বাইর করবে হেফাজতিরা। দেখেন আপনি, হেফাজতিরা এখন হেফাজতিরা তাকে জিজ্ঞেস করে যে ভাই তুমি আমাদের যে এত হেফাজতি মারা গেল লিস্টটা কই? হেফাজত তার কাছে আপনি জানেন, আদিলের কাছ থেকে হেফাজত লিস্ট চাইছে যে আপনি তো এই এতগুলি লিস্টের নামছে, আপনি সেই হিসাব না, কারণ তারা তো হিসাব করতে পারে না, আদিল হিসাব করছে। আদিলের কাছে কিন্তু হিসাব চাইছে, জানেন এটা? হ্যাঁ, দেখা করে তারা বলছে যে আপনার কাছে যে লিস্ট আছে ওটা আমাদের দেন, কারণ আমাদের তো এখন মানুষের কাছে বলতে হচ্ছে যে হেফাজতের এত হাজার হাজার লোক মেরে ফেলা হয়েছে, সে হাজার লোকের লিস্টই তো মানুষ চায়। এখন তো আমাদের আর আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন তো লিস্ট চায়, মানুষ দেখতে চায় কে মারা গেছে, কোথায় মারা গেছে, কারণ তাদের নিতে পারে না। আদিল কি খুঁজবে না হেফাজত? কেন লোকে বলে ডার্ক হর্সে তো ডার্কে কোথাও রেখে দিচ্ছে নাকি? ডার্ক হর্স তো ভাই এই আসিফ নজরুলের 26 লক্ষ ভারতীয় খুঁজে বেড়াচ্ছে। উপায় নাই গোলাম হোসেন। হ্যাঁ, এবং ইউনূস সাহেবকে তাড়া করছে, মেটিকুলাস ডিজাইন খুঁজতেছে উনি। এখন রিসেট বাটনের চিপটা দেখলো যে রিসেট বাটনে চাপ দিতে গিয়ে তো হাতই পুড়ে গেছে, আঙ্গুলি পুড়ে গেছে। রিসেট কই গেছে? পুড়ে গেছে না? এই যে পোড়া আঙ্গুল নিয়ে দুনিয়া ঘুরতে হবে, এটাই কিন্তু ওই যে বলে না ট্যাগ, আপনার গায়ের মধ্যে চিহ্ন, মানে সিল মেরে দেওয়া হয়েছে, আপনি মেটিকুলাস ডিজাইনের লোক এবং আপনি রিসেটের লোক, আপনি ব্যর্থ রিসেটের লোক, ধরবে না?
মাহফুজ পালায় যাবে, কেন মাহফুজরে বলছে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড। এই মাস্টার মাইন্ডে এখন মানুষ মাস্টার মাইন্ড বাইরে যেতে পারে না, এখন কোথাও যেতে পারে না, কথা কইতে পারে না, কোনো কিছু কইতে পারে না। মাস্টার মাইন্ড এখন কিন্তু লজ্জায় আর কি মাস্টার, ও নিজেই নিজের সাথে রাতের বেলা স্বপ্ন দেখে বেড়ে যে আমি কি মাস্টার মাইন্ড গিরি করলাম যে আমাকে এরকম একটা সিল মেরে দেওয়া হলে এখন আমি সারা কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আছে দ্য স্পেকট্রা ইজ হন্টিং ইউরোপ, ভূত ইউরোপে হন্ট করতেছে। এখন তো মাস্টার মাইন্ডের ভূত ইয়েকে কি বলে আপনার মাহফুজকে তাড়া করতেছে, রিসেট বাটন কিন্তু ইউনুসরা তাড়া করতেছে, 26 লক্ষ ভারতীয় কিন্তু আসিফ নজরুলরা তাড়া করতেছে, তারপরে হইলো ওই যে কয়েক হাজার হেফাজতি এখন আদিলকে তাড়া করতেছে, আর আমাদের ফরিদা আপাকে তাড়া করতেছে আমাদের পদ্মার ইলিশ এসাই তাড়া করতেছে যে উনি পদ্মার ইলিশ এখন শেষ পর্যন্ত ইন্ডিয়ার কাছে কত হাজার টন যেন দেওয়ার জন্য 12,500 টন। দেখেন ঠালা ইলিশ তাড়া করতেছে। আমাদের যদি রপ্তানি করতে না তাও ফরিদা, তাহলে তোমার গদি কিন্তু আমরা খায়া পেলাম। ইলিশ এমন ধমক দিয়েছে যে উনি ইলিশ রপ্তানি করার জন্য উনি ব্যবস্থা নিছে। এরা তো এখন তারা এদেরকে সবাইকে তাড়া করতেছে, কিন্তু কাউকে ইলিশের ভূত, কাউকে 26 লক্ষ ভারতীয়র ভূত, কাউকে হেফাজতের ভূত, কাউকে রিসেট বাটনের ভূত, কাউকে মাস্টার মাইন্ডের ভূত, ভূত তাড়া করতেছে। ঠিক আছে, স্পেকট্রা ইজ হন্টিং দেম। তাহলে এই জায়গায় মনে নাইট সব বেঁচে গেছে, তাকে টাঙ্কের ভিতরে ঢুকানোর পরে সে আর তাকে আর কেউ তাড়া করবে না নাকি? না, তাকেও তাড়া করবে, তাকে তাড়া করবে, তার দুঃস্বপ্নে তাড়া করতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তুই আমার সম্পর্কে কি বলছস? হ্যাঁ, সঠিক কথা ক তাড়াতাড়ি, নাইলে কিন্তু খবর আছে। তারও কিন্তু তাড়া করতেছে, সার্জিসটা তাড়া করতেছে তার দাদা, জমিদার দাদা। দাদার এসে জমিদার বলছে, দাদা তো এখন প্রতিদিন স্বপ্নে এসে বলে যে আমি কবে জমিদার ছিলাম, শালা এক বেলা ভাত খাইতে পারি নাই ঠিক মতো। হ্যাঁ, তোর বাপেদেরকে ভাত জোগাড়